নমস্কার। বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প মারুন বাতাস। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢুঁ মেরে যায় মিতিন। ডিসি ডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প স্বল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুশিই হন, মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষা লাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিডি সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় একটা আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? মিতিন ভুরু কুচকাল। ইয়েস, চিড়িয়া। বুলবুলও বলতে পারেন। কাঁধে দোপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসল। কী কেস বলুন তো? পরশু খবরের কাগজে পড়েছিলেন, আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে বলে সন্দেহ করছে। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপার ওয়েটটাকে এক পা ঘুরিয়ে দিল অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম। আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসের মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। মিতিন একটু ঠাট্টা করার লোভ সামলাতে পারল না। হাসতে হাসতেই বলল, থা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরি এজেন্সি খুলে পয়সা টয়সা কামাচ্ছেন। গেস করুন তো কে? আমি কি করে বলবো? কেসটার আমি কি বা জানি? মিতিন চুল দোলালো। হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসলেন। বুঝলেন না তো? ম্যারিড মানুষের জাত শত্রু আর কে আছে বলুন? স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? মিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান। কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল, হ্যাঁ? তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম। মেয়েদের ডিকশনারিতে দয়ামায়া বলে কোনো শব্দই নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুনটা করেছে। একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কী রকম? এয়ার এমব্লিজম। ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ও নো! কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চান্সটা নিয়েছিল। তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল। দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গল্প একেবারে দুয়ে দুয়ে চার। কীরকম? কৌতূহল হচ্ছে তো? কিউরিওসিটি দ্য নেম ইজ ওমেন। আহা, বলুনই না। বলছি বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা। থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া। টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোড়েন মাঝে মাঝে, তাতে গল্প আরও জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশাবোধ করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর,
বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাংঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc পাস, অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময়ে চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখন বউই একটা ভালো কাজ পেয়ে গেল। কটা স্বামী বা এই অবস্থা খুশি মনে মেনে নিতে পারে। ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরও খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এককারী স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময়ে সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাট্যাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। তারপর থেকেই একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়িতে এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপার সই করানোর জন্য। 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাবার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর দুয়েক ধরে সৌম্যরূপের হাতে স্ক্যালফেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে ওই স্ক্যালফেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ি যে কেউই দিয়ে দিতে পারত, ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যালফেন সেটেই একটা 50 শিশির সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটা মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো ইয়া বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কে আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পরে কেন? চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিল। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখদর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রাইগাস মর্টিস সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছেন রাত্রি 9টা।
অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করেছেন। হাতে চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দুধ দাঁড়িয়ে পালিয়েছিলেন লীলাময়ী। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তো তার ছিল না। বোঝেনি তো খুনি একটা না একটা ভুল করবেই। তবু তবু খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েই যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওইটাই তো খেলা। ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার চালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ, ছুঁতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই। ডিভোর্সের ওর আর কি দরকার? বর এসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিশন হিসাবে তার ভাগের সম্পত্তি প্রতিটি পাই পয়সা হাতে চলে আসবে, আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান! চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? তবে আর বলছি কি, লটঘর চালাচ্ছিল তো গুণময়ী, নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সৌম্যরূপ তো হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানজার। এমন একটা মতলব ভাজলো যাতে ডগ বি খতম আর মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সবই ঠিকঠাক ছিল, আলমারি থেকে গয়নাগাটিগুলো পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা, 1 সেকেন্ড, সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়ে দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসি সিরিঞ্জ দিয়ে হলেই হয়ে যায়। ওইসব গোবদা সিরিঞ্জ অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌম্যরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইলস টিউব? হ্যাঁ হ্যাঁ, ওইসব স্যুপ টুপ 50 সিসি সিরিঞ্জটায় ভরে ভাই রাইলস টিউব ফিট দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এমব্লিজম করা যায় না। ফিজিওলজি স্টুডেন্ট তো। হুম। মিতিন একটুক্ষণ চুপ করে থেকে ফের জিজ্ঞেস করল, একটা কথা, মেয়েটা কদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল তাই। শ্বশুরবাড়িতে থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে গিয়েছিল। যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকত না। অনিশ্চয় হুসুস দুটো টান দিয়ে সিগারেট খুঁজলেন অ্যাস্ট্রেতে। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজন্ট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। হুম। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধ্যাবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করেছিলেন। আমি ক্রস চেক নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠকঠক করে কাঁপছিল, জোর শক পেয়েছে আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে তো কথা। সৌম্যরূপের মার এখন কি অবস্থা? পাথর, একেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলেও গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছুটোছুটি করছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কী কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাপ মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব? ওহ, সে মেয়ে যে কি ঠ্যাঁটা! মুখে একদম কুলু পেটে বসে আছে, শুধু একটি বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে 2 শিশি কম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম সৌম্যরই রিকোয়েস্টে। তার বেশি আমি আর কিছু জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়ি দেখলো একবার। পার্থ আর চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল,
পুলিশি কাস্টাডি মানে মেয়েটা তো এখানেই আছে, লালবাজারেই। অনিশ্চয় হাত উল্টালো। আর কোথায় যাবে? তিনি এখন লক আপ আলো করে আছেন। একটু দেখা যায় মেয়েটিকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান, হ্যাঁ? অনিশ্চয় হো হো করে হেসে উঠল। আরে ম্যাডাম, গল্প উপন্যাসে আপনাদের পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়েছে। মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে। কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিল অনিশ্চয়। মিনিট 15-র মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28। সাধারণ বাঙালি মেয়ের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা। রং মোটামুটি ফর্সার দিকে। মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুলটুল উস্কো খুস্কো চিত্রলেখার। ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোঁচ। মাত্র কয়েক ঘণ্টাতেই 2 গালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। যা প্রশ্ন করবেন ঠিকঠাক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদু স্বরে জিজ্ঞাসা করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন। কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো? জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার। চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠা পড়া করছে কণ্ঠনালী। আবার চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো। আলতো হাত রেখেছে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরও নরম করল, কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার কিছু বলার নেই। আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না। যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন ততক্ষণ আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপে সেদিন কী রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ? কে বিশ্বাস করবে? চিত্রলেখা নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল। এক কথায় সই করেই দিয়েছিল। নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি, ওটাই হাতের কাছেই ছিল। সৌম্যই বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু সৌম্যকে আমি মারিনি। ফের এক কথা। ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়, তুমি মারনি তো কে মেরেছে? ভূত? তীব্র দৃষ্টিহেনে বারেক অনিশ্চয়কে দেখে নিল চিত্রলেখা। তারপর মাথা হেঁট করে বসে আছে। মিথিন একটু সময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন, আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেওয়াল। প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরও 2-একটা জিজ্ঞাসা ছুঁড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয় নির্দেশে চিত্রলেখাকে নিয়ে গেল 2 মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখছেন তো কেমন ঠ্যাঁটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে, তা নয়। দেখে নেবেন আমি ওকে ফাঁসিতে লটকাবো।
মিতিন গুম হয়ে বসেছিল। হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি? মানে আনঅফিসিয়ালি। এখনও সংশয়? হুম, কৌতূহল। মিথিন বায়নার সুরে বলল, প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনটাকে ডিস্টার্ব না করে যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না, দু একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর এভিনিউয়ের ঠিকানা। বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালেই ভালো। আকাশলীনা বাড়িখানা বিশাল, 8 তলা। প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট। দুটি লিফট, দুদিকে অনবরত ওঠানামা চলছে। গেটে সেন চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি। তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়। কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। মিথিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথার চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা। দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞেস করল, ইয়েস। মিতিন শপথিপ গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হলো। আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের মুখ চোখ পলকে পাল্টে গেল। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আর একটু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেওয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারিদিক থেকে ঠিকরে পড়ছে। এবারই সম্পত্তির লোভে এক একটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই। তবে গায়ের রংটি ক্যাটক্যাটে সাদা। মুখ চোখ কেমন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য। দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো। বলুন। মহিলা উল্টো দিকে সোফায় বসলেন। আমি এখন ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই, বলে মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। নো প্রবলেম, আমি ভিতরে যাচ্ছি। অভিরূপ যেতে গিয়েও থমকাল। আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেব? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্তরে মিলিয়ে যেতেই কথা শুরু করল মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না। মহিলার স্বর ভেজা ভেজা। আমি কিছুই ভাবতে পারছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল বলবো না। আমার ছেলেকে যে অত কষ্ট দিয়েছে তাকে কি করে আমি। বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশই হয়েছিল। আমিও তখন লেখাকে মাথায় করেই রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটাও তো আপনাদের পছন্দ ছিল না। আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনিই বলুন। মহিলা আঁচলের খুঁটে চোখ মুছলেন।
সমু বড় ভালোবাসার কাঙাল ছিল। একটু বউয়ের সঙ্গ চাইতো, বউকে সব সময় কাছে কাছে চাইতো। অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে। বছর 35-এর এক কালাকুলো বউ। মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বউটা। তারপর ট্রে নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞেস করল, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে, সন্ধে যায়। একাই সব করে? আর একজন আছে, গোপালনগরের দিক থেকে আসে, কাচাকুচি করে, ঘরদোর মোছে, রান্নাবান্না সবই সুবালাই করে। হ্যাঁ, যা বলছিলাম। মিথিন আবার প্রসঙ্গে ফিরল। আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হলো? অসুখের শুরু থেকেই? বলতে পারেন। তা সে কতদিন হবে? ধরুন প্রায় 3-3.5 বছর। চিত্রলেখা তো এই বাড়ি ছেড়েছে মাত্র 8-9 মাস আগে। একদিন তাহলে সে এই বাড়িতে পড়েছিল কেন? আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল। তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এ বাড়ি ছেড়ে যাওয়ার তখন সাহস পায়নি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায়। 2 মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না, আলাদা শুতো, নিজের খেয়াল খুশি নিয়েই থাকতো। আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরছে। আপনি বউকে বোঝাননি? দেখুন, মেয়েদের মন বারমুখো হয়ে গেলে সে তখন একটা অন্য জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার বলেছিলেন? হ্যাঁ, নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছে জানতেন? অভির মুখেই শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? সময় করতো। আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মার চোখে জলের আভাস নেই, স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চ স্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখব, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? ঘড়ি তো দেখিনি, তবে হবে 8:20-25। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়। ডক্টর পাঁজা তো তাই বললেন। তখন আপনি পাশের ফ্ল্যাটেই? হ্যাঁ, রানী দিদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানী দিদির ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30টার কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসত। লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। মহিলার গলা সহসা দুলে গেল। আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ। দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখন ঘুমাচ্ছে। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ও মেয়ের হায়া শরম কিছুই ছিল না, সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা। মিতিন ঘরে একবার আলগা চোখ ফোলালো। সুদৃশ্য কাঠের শোকেশের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবিটার দিকে চোখ রেখেই মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ, ও প্রশ্নটা আমায় করবেন না। আমার বুক ভেঙে যাচ্ছে। সরি। মিতিন সামান্য অপ্রস্তুত বোধ করল। একটুক্ষণ ভেবে নিয়ে বলল, তা ছেলের ঘরে উকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে। আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যালফেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কি হতো? সমু তো তখন আর নেই। পরে 10:30টায় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন? মহিলা মাথা নাড়লেন, বড় একটা শ্বাসও ফেললেন যেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন, না না, ভেজিটেবল স্টু আর টোস্ট।
মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারত না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেড রিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা পছন্দ করতো না। এমনি সময় তাহলে কে করতো সব? আমি। আপনি? আমি ছাড়া কে করবে? আর কে ছিল সমুর? ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সে সময় পেল কোথায়? তবে এই ফ্ল্যাট গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে, সল্ট লেকে। ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট ছিল, এখন আমি হ্যান্ডেল করি। ওয়ান মোর কোয়েশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কোনো এলআইসি ছিল? ছিল একটা, 1,02,000 টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটা ও চাকরি পেয়েই করেছিল, বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি। হয়তো বউয়ের নামে ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই। মিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীর পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন অভিরূপ। হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? মিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হয়, প্রেস এসে যা চালাচ্ছে। অভিরূপ মুখ মেকাল। বলুন, কি জানতে চান? বাহ, বেশ স্মার্ট তো। মিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুঁচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রামটা ছিল? 9টা ফটাতেই ছিল। স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, 10টা-11টার আগে শুরু হয় না, ঠিক বলছি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে, আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30টায়। মিতিন অন্ধকারে ঢিল ছুঁড়ল। 9টা থেকে 10:30 আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে বলল? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল, কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি একজন বন্ধুর সাথে ছিলাম। বন্ধু? মানে বান্ধবী? কী নাম? পল্লবী। পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গেই ছিলাম, বিশ্বাস করুন। তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নাম্বার দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলেই গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? অভিরূপের গলা করুণ হয়ে গেছে। আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়? দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা, কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো যে কোনো দিন হার্ট ফেল করে মারাই যেত। আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান। মোরওভার পৈতৃক সম্পত্তিরও আর কোনো ভাগিদার থাকে না। এ কী বলছেন? আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি না, আমি কারুর কোনো সাথে পাঁচে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিমশীতল। তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন? কেন? খুশি হব কেন? প্রথমত, আপনি ঝুটঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশে টানা হেঁচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ। মাথার ওপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি, একটা কথা বলবো? বৌদি দাদাকে মেরেছে এটা এখন আমি বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। এই সময় বলা উচিত নয়, তাও বলছি। আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ,
অশ্রাব্য গালাগালি। বৌদির মতো ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী ঘাঁটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক থেকে দাদাও ঠিক। একটা টকবগে ইয়াং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আমি এমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন, তত যেন অপগণ্ড নয়। ঘটে বেশ যুক্তিবুদ্ধি আছে ছোকরার। মিতিন টেরচা চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি। হয়তো বৌদি। সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো? হয়তো দাদা এমন কিছু করেছিল বৌদি উত্তেজনার মাথায়। অভিরূপ ঢোক গিলল। আমি বলছিলাম বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির ওপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে। না, আমি নিউট্রাল। আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি। দোষও তো দেখি না কিছু। আফটার অল তারও একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য পচে মরবে? প্রত্যেকেরই নিজের মতো বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরও আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই জাগছে। মিতিন চোখ মুচকে জিজ্ঞেস করল, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদা অন্তঃপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। হুম, পুরো এপিসোডটাই বড় স্যাড। মিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদের ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদের? ঠিক উল্টো দরজাটাই। আপনি কি এখন ওখানেই যাবেন নাকি? এই মিনিট 5-7। অল্প 2-4টে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবেন? সে তো একটা ঢকঢকে বুড়ি। মা যে কী করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে দেখে না কিচ্ছু, আপন মনে বিড়বিড় করে যায়। মিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে কে আছেন? আছে বুড়িরই স্যাঙাতে কাতকালাছি, অন্নদা মাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল। সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোটাটাই ওদের জমি। বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে আর কেউ ক্যানাডায়। বড় বড় নাতি নাতনি আছে। মিতিন বিনা মন্তব্যে শুনছিল। দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ীর ফ্ল্যাটে ঢুকে মিতিন ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো এক মিনি রাজপুরী। দেওয়ালে ইয়া বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাড়লণ্ঠন। আস্ত বাঘ আছে একখানা, পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিনতিকে রানী লাহিড়ীর ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আছোয়া হয়ে আছেন বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতো চুল, টকটকে রং বাদামি মেরে গেছে। চোখের মনি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা, পুলিশের লোক এসেছে। রানী খড়খড় করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাচ্চা? সেদিনও এসে একগাদা জেরা করে গেলে, আজ আবার এসছ? মিতিন বলল, আজ জেরা নয়, আজ আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ও মা, এ যে মেয়ে পুলিশ! কালে কালে কত কি হলো, পিঠে পুলির ন্যাজ গজালো, মেয়ে ছেলেও প্যাদা হয়েছে। তা বাচ্চা সমু মরল বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মা আপনার বন্ধু না? অপর্ণার কথা বলছো? আহা, বড় দুঃখী মেয়ে। ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কী আতান্তরে না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়। আমার ছেলেরা থেকেও নেই। অপর্ণার ছেলে বেঁচে মরেছিল। দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জুড়ুতুম। বিধাতার কি লীলা! সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে মাগি ধরা পড়েছে। ভগবান মাতার ওপর আছে না। মেল ট্রেনের মতো কথাগুলো বলে চলেছেন রানী। হঠাৎ দেয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল। বিচিত্র এক সুর।
বিদেশি। থামতেই ঢং 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 12টা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে, কানাডা থেকে। আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপে যায়। রানী মারি বিছিয়ে হাসলেন। তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে ঘড়ি আর বাজবে না। মিথিন অনুসন্ধিৎসু চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার। ফটো সেল। আজকাল অবশ্য এ ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘণ্টা যখন বাজছে আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজও বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন, আমি তো এই 1 ঘন্টার ভয়েই আলো জ্বালি না। দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই, ব্যাস সন্ধে হলেই নিশ্চিন্তে। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কি বা দিন কি বা রাত্রি। বটেই তো। মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল। বলল, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন 9টা বাজল। বেজেছিল তো। অপর্ণা বলল 9টা বেজে গেছে, এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই। বউটা হয়তো এতক্ষণে বিদায় নিয়েছে। উনি কি ঘণ্টা বাজার পরেই চলে গেলেন? না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘণ্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? দাঁড়াও, একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ কুঁচকে গেল। পরক্ষণেই উদ্ভাসিত, মনে পড়েছে। ঘণ্টা বাজার অনেক আগেই এই ছিল, কান্নাকাটি করছিল খুব। আমি কত মাথায় হাত বুলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরই তো চলে গেল ঘর। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের নামে খুব নিন্দে করতেন? নিন্দে ও কারোরই করতো না বাছা, দুষ্ট নিজের কপালকে। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু। বড় বিদ্যের দেমাগ ছিল মাগির। আমার সঙ্গে ব্যাকা সুরে কথা বলতো, যা এখন জেলের লপসি খা। কিছু না বলতেই অন্নদা 1 কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামল, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সেঁধিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলসানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন, তারপরই উল্টো মুখে দৌড়েছে সোজা আকাশলীনা। হাঁফাতে হাঁফাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকল। মিনিট 10 পরেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলাম তো, দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? আপনার মাকেও ডাকুন, একসঙ্গেই দুজনকে বলবো। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছে ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা গিয়ে সোফায় বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি ঘাটে চললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সৌম্যরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? অভিরূপ চেঁচিয়ে উঠল, কি বলছেন আপনি জানেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে। অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, বলি। দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি, ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে আর পর্দার এপার থেকে নিঃসারে শুনছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যিই ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 50 সিসি সিরিঞ্জটা দিয়ে সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিয়েছিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ, শুধু ব্যাধির যন্ত্রণায় নয়, মনের ব্যথাতেও।
দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে, সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরই ছেলের ঘরে এলেন তিনি। হাতে তখন গ্লাভস, অর্থাৎ রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী, এয়ার এমব্লিজম কী করে করতে হয় ওর জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরোধার। 10-15 মিনিট পরে অপেক্ষা করে ছুটে গেলেন ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথাও শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরুচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসেব ভোলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টা বাজার পর ঘন্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4। কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। 9ম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে আলো অফ। 10ম ঘন্টা আর বাজলই না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘন্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটেও ফিরে এলেন। তখনই প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে থাকলো। একে তিনি মা, তার উপর 9টার অ্যালিবাই তার করাই আছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে গেলেন। কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে, এই তথ্য সিকিউরিটির কাছ থেকে সহজেই উদ্ধার করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও চলে যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে। দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্নড, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিচ্ছিলেন না চিকেন স্টু তাও ঠিকঠাক মনে রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবারই দেননি। তার আগেই মিতিন একটু থামল, একটানা কথা বলে হাঁপিয়ে গেছে। দম নিল খানিক, তারপর বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে। বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, হ্যাঁ, যা করেছি বেশ করেছি। আমার ছেলের ভালোর জন্য করেছি। দগ্ধে দগ্ধে মরার হাত থেকে মুক্তি দিয়েছি আমি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকেই বা ছাড়বো কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় ডুকরে ডুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে। পুত্র স্নেহ এত তীব্র হয়। মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না। চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প মারণ বাতাস।